বারবার তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, আর সেই বাধাপ্রাপ্ত বিতর্কের মাঝেই বাড়ল তার নিরাপত্তা। এবার দায়িত্বে 10 জওয়ান। নজর থাকছে বহরমপুরের দিকে, কারণ খেলা হচ্ছে বহরমপুরেই। আসল খেলা হবে অধীরের গড়েই। এবার বহরমপুরের বুকে প্রথমবার জোড়া ফুল ফোটাতে মরিয়া রাজ্যের শাসক দল। সেই বহরমপুরের একদা বেতাজ বাদশাহ অধীর চৌধুরী 26-এর বৈতারণী কি পার করতে পারবেন? নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বারবার তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, আর সেই বাধাপ্রাপ্ত বিতর্কের মাঝেই বাড়ল তার নিরাপত্তা। এবার দায়িত্বে 10 জওয়ান। 10 জওয়ানই তার নিরাপত্তা দেবে। নজর থাকছে বহরমপুরের দিকে, কারণ খেলা হচ্ছে বহরমপুরেই। আসল খেলা হবে অধীরের গড়েই। তাই তো 2 ফুল একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইছে অধীরকে, কারণ নস্টালজিয়া উসকে শেষ ভরসা বহরমপুর লড়াইয়ের অধীর মস্তান। 2 ফুলের বাধা টপকাতে পারবেন? তাল ঠুকেছে তৃণমূল, হিন্দুত্বে ভরসা বিজেপির। বৃদ্ধ অধীর কি বিধানসভায় যেতে পারবেন? কি বলছে বহরমপুরে ভোটচিত্র? হাতি চলে বাজার আর কুত্তে ভকে হাজার। পরপর 3 দিন বহরমপুরের অলিতে গলিতে প্রচারে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন। গো ব্যাক স্লোগান। একটা সময় যে শহর তার রাজত্ব চলত, সেই শহরে অবাধে চলাফেরা করাটাই যেন কঠিন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তার পক্ষে। শেষে মেজাজ ধরে রাখতে না পেরে পুরনো মেজাজেই চমকানি ধমকানি শুরু করলেন 70 বছরের বৃদ্ধ। নিজের শেষ ভরসা, নিজের প্রিয় শহরে এবার তাকে লড়তে হচ্ছে অস্তিত্ব রক্ষার সংগ্রাম। 70 বছরের এই ভদ্রকালের নাম অধীর রঞ্জন চৌধুরী। একটা সময় বহরমপুর তথা গোটা মুর্শিদাবাদ জেলার বেতাজ বাদশাহ বলা হতো যাকে। অনুগামীরাও আজ যাকে বলেন রবিন হুড। একটা সময় জেলার বেশিরভাগ বিধায়ক, বেশিরভাগ পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সর্বত্র যার ডি ফ্যাক্টর শাসন চলত। তিনি নিজে একবারের বিধায়ক, 5 বারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভা কংগ্রেসের প্রাক্তন দলনেতা হয়েছেন। কংগ্রেসের রাজনীতিতে সাফল্যের শিখরে ছিলেন। সেই অধীর রঞ্জন চৌধুরী আজ রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে নিজের শহরেই খড়কুটোর মতো আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। জেলা পরিষদ, পুরসভা সব হারিয়েছেন। আর 24-এর লোকসভা ভোটে ইউসুফ পাঠানের বিরুদ্ধে হারের পর রাজনীতিতে অধীরের অবস্থা সেই জমিদারের মতো, যার রাজপাট আর নেই, শুধু মেজাজটা রয়ে গিয়েছে। আলোচনা চলবে। অ্যাকশন রিয়াকশন মানেতে আলোচনা বিশ্লেষণ তো হবেই, কারণ এবারের বিধানসভা নির্বাচনে বহরমপুর থেকে প্রার্থী হয়ে সবার প্রথম যে প্রশ্নের মুখোমুখি অধীরকে হতে হচ্ছে, সেটা হলো নিজেকে সর্বভারতীয় স্তরে নেতা বলে একদিন দাবি করা পর তাকে কেন বিধানসভায় লড়তে হচ্ছে। আমতা আমতা করে তার উত্তর, দল নির্দেশ দিয়েছে তাই। কিন্তু সে উত্তর যে বিশেষ বিশ্বাসযোগ্যতা নয়, অধীর নিজেও জানেন সে কথা। সত্যিটা হলো কংগ্রেসের প্রাক্তন লোকসভার সাংসদ বিধানসভায় গিয়ে স্রেফ ভেসে থাকতে চাইছেন, আর তাতে তার মূল ভরসা নিজের শহর বহরমপুর। বহরমপুর শহর অধীরের উত্থানের আগে থেকেই কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। অবশ্য দীর্ঘদিন এই কেন্দ্রে বিধায়ক ছিলেন আরএসপিও। তবে সালটা 1996 থেকে 2021 পর্যন্ত বহরমপুর কেন্দ্র হয় কংগ্রেস কিংবা অধীরের অনুগামী কোনো নির্দল প্রার্থী জিতে এসেছেন। ছবিটা চট করে বদলে যায় 2021 সালে। গোটা বাংলার মতো বহরমপুরেও তৃণমূল বিজেপির দ্বিমুখী রাজনৈতিক শিকার হয়ে কংগ্রেস সেখানে মনোজ চক্রবর্তী পরাজিত হয় এবং মনোজ চক্রবর্তী অধীরের
বাদান্যতা একসময় বহরমপুর থেকে নির্দল হয়ে জিতে এসেছিলেন, তিনি চলে এলেন তৃতীয় স্থানে। ঝুলিতে মোটে 1040 ভোট। বহরমপুর চলে গেল বিজেপির দখলে, তৃণমূল দ্বিতীয় স্থানে। কংগ্রেসের গড়ে পদ্ম ফুল ফুটেছিল, এবার বহরমপুরের বুকে প্রথমবার জোড়া ফুল ফোটাতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি যাকে প্রার্থী করেছে নারুগোপাল মুখোপাধ্যায়, যিনি শহরের পুরপ্রধান, এলাকার পরিচিত নাম। বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক তথা সমাজসেবী সুব্রত মৈত্র অর্থাৎ কাঞ্চন। লড়াই মূলত ত্রিমুখী। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে একটা সময় অধীর চৌধুরী এবং বহরমপুর ছিল সমার্থক, কিন্তু সেই অধীরের সঙ্গে আজকের অধীরের তফাৎ বিস্তর। আগেকার অধীর বহরমপুরেই থাকতেন, স্থানীয় রাজনীতি করতেন, মানুষের সঙ্গে তার ছিল নিবিড় যোগাযোগ। কিন্তু আজকের প্রজন্মের অনেকের কাছেই তিনি অচেনা। মাঝে দীর্ঘদিন দিল্লিবাসী ছিলেন, তাছাড়া পুরসভা পঞ্চায়েতগুলি হাতছাড়া হওয়ার পর সেভাবে নাগরিক পরিষেবাও দিতে পারেন না তিনি। কিন্তু নিচুতলায় জনপ্রতিনিধি না থাকায় সংগঠন রুগ্ন এবং ভগ্নদশা পরিস্থিতি হয়েছে। এই বহরমপুর শহরে সব বুথেও এজেন্ট দেওয়ার ক্ষমতা অধীরের নেই। উল্টো দিকে রয়েছে তৃণমূলের প্রার্থী নারুগোপাল, পুরপ্রধান হওয়ার সুবাদে যিনি নিয়মিত মানুষের পাশে, নাগরিকদের সুখ দুঃখের সঙ্গী। নিচুতলার সংগঠনও বেশ শক্তিশালী। আবার উল্টো দিকে বিজেপির প্রার্থীও এলাকায় থাকেন। একটা সময় সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ 2019 সালের পর বহরমপুর শহরে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান হয়েছে। মুর্শিদাবাদের অন্য প্রান্তের তুলনায় বহরমপুরের ফারাকটা হলো এখানে সংখ্যালঘু ভোট মাত্র 25%, 75% হিন্দু। ফলে বহরমপুরে বিজেপির উর্বর জমি। এখন হিন্দু ভোট একজোট করাটা বিজেপির মূল লক্ষ্য, যেটা 2021 এবং 2024 দুই নির্বাচনেই করতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। তাছাড়া কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের ভাগাভাগি হলে সেই সুবিধা পাওয়ার আশায় বুক বেঁধেছে সুব্রত মৈত্র। প্রচারে সেখানে অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে গেছে। প্রচারে নারুগোপাল মূলত তোপ দাগছেন অধীরকেই। তার বক্তব্য, অধীর চৌধুরীর বয়স হয়েছে, এই কেন্দ্রে তিনি জিতলেই বা করবেন কি? সরকার গঠন করতে কি পারবেন না, মন্ত্রী হতে পারবেন না, এমনকি বিরোধী দলনেতা হতেও পারবেন না। 70 বছর বয়স হয়েছে, আমরা তরুণ, মানুষের পাশে থাকি, আমাদের সুযোগ দিন। তার আরও বক্তব্য, অধীর এখন জনবিচ্ছিন্ন। মানুষকে পরিষেবা দিতে হলে তাদের জেতাতে হবে যারা পরিষেবা দিতে পারবে। বিজেপির কাঞ্চনের প্রচারে একটাই লাইন, এবার পরিবর্তনের ভোট, তাই বিজেপি জিতবে। তাছাড়া ভুলে গেলে চলবে না, এই অধীর চৌধুরী বারবার হিন্দুত্বের উপর আক্রমণে নীরব থেকে গিয়েছে। আর অধীর তিনি কি করছেন? বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করছেন, আমি তো তোমাদেরই লোক, কি দিন এসছে এটাই তিনি বলে বেড়াচ্ছেন। এই শহরে, এই বাজারে আমি নিজের হাতে সব তৈরি করেছি, সবাই আমাদের চেনা, নতুন করে চেনানোর কিছু নেই। চেনা বামুনের পইতে লাগে না। কিন্তু বহরমপুরের রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা কি বলছেন? তারা বলছেন এখানে যদি কংগ্রেসের টিকিটে অন্য কেউ লড়তেন তাহলে নিঃসন্দেহে বলা যেত লড়াইটা শুধু বিজেপি তৃণমূলের। কংগ্রেস অনেক পিছিয়ে 3 নম্বর হতো, কিন্তু দাদা যেহেতু নিজেই লড়ছেন তাই বলা কিন্তু মুশকিল। মিরাকেল কিছু ঘটে যেতে পারে বহরমপুরে। তাছাড়া তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেও কিছু অভিযোগ রয়েছে। তার নিজের সম্পত্তি বৃদ্ধি, পুরসভার বহু টেন্ডার তার শাশুড়ির সংস্থার
পাওয়া এসব নিয়ে বহু মানুষ ক্ষুব্ধ। আবার বিজেপির বিধায়ককেও নাকি 5 বছরে বহরমপুরে সেভাবে দেখাই যায়নি। সুব্রতবাবু নাকি ডুমুরের কুল হয়ে গিয়েছিলেন। শহরের বর্জ্য ব্যবস্থাপনা, কিছু রাস্তাঘাট নিয়ে মানুষের অভিযোগের সুরা হয়নি, ফলে দুর্বলতা তারও রয়েছে। তৃণমূল বলছে এবার বহরমপুরে জোড়া ফুলি ফুটবে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় শহরে রোড শো করেছেন, তাতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া শহরবাসী পেয়েছেন। কিন্তু লড়াই তো হবে। এই লড়াইয়ের মাঝে অধীর চৌধুরী ইউএসপি একটাই, তার নিজের ভাবমূর্তি। আসলে বহরমপুরের বহু মানুষের সঙ্গে তার আবেগের টান যে রয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই চরম দুর্দিনেও বহরমপুর তাকে হতাশ করেনি। 2024 লোকসভা নির্বাচন, 2024 লোকসভাতেও বহরমপুর বিধানসভায় তিনি বিজেপির থেকে 6000 এবং তৃণমূল থেকে প্রায় 26,000 ভোটে এগিয়েছিলেন। তাই অধীরের সুকৌশলে শুধু বহরমপুরবাসীর নস্টালজিয়া উস্কে দিতে চাইছেন। কখনো বলছেন বহু মস্তানকে সাইজ করে অধীর চৌধুরী হয়েছি, কখনো বলছেন সাঁতার আমরাও কাটতে জানি। আসলে একটা সময় এই বহরমপুরের বুকে অধীরের নিজস্ব রাজত্ব চলত। সেখানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে উঠে আইন শৃঙ্খলার দায়িত্ব থাকত তার বাহিনীর হাতে। সে সময় লোকে তাকে বলতো অধীর মস্তান, আইন হোক বা বেআইনি। অধীরের সেই শাসন বহরমপুরের বহু মানুষ পছন্দ করতেন। কারণ কি জানেন? কারণ শহরে দুষ্কৃতীরাজ তাতে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। সেই সোনালী সময় এখন হাতিয়ার করে কংগ্রেসের বর্ষিয়ান নেতা। কিন্তু প্রশ্ন হলো, শুধু কি নস্টালজিয়া দিয়ে কি ভোট জেতা সম্ভব? সংগঠন, নিচু স্তরের লোকজনের অভাবে একসময় বেতাজ বাদশা পিছিয়ে পড়েছেন কংগ্রেস সমর্থকরা অবশ্য বলছেন। হয়তো হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, কিন্তু ভুলে গেলে চলবে না মরা হাতির দামও লাখ টাকা। তাই বহরমপুরের দিকে তো নজর রাখতেই হয়। সেই কারণে আজকের আমাদের যে অ্যাকশন রিয়াকশন, তাতে বহরমপুরবাসী অবশ্যই এই ভিডিও সম্পর্কে কি বলবেন, এবং তার পাশাপাশি রাজ্যের মানুষ অবশ্যই নজর যে রেখেছে বহরমপুরে, কিন্তু সেই বহরমপুরের একদা বেতাজ বাদশা অধীর চৌধুরী 26 বৈতারণী কি পার করতে পারবেন? প্রশ্ন রইল আপনাদের কাছে, উত্তর আপনারা দেবেন। আপনারা কি চাইছেন? এবং পাশাপাশি অবশ্যই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবারও দেখা হচ্ছে পরবর্তীতে।